আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। শ্রদ্ধা, ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান, স্মরণে বরণে বিজয় দিবস। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রথম বিজয় দিবস আজ। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার হস্তান্তরের প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ বলেছেন তারেক রহমান। বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ। এবং সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 3 ব্যাটারকে হারিয়ে ধাক্কা টাইগার শিবিরে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শকর মালিথার রিপোর্ট। বিনম্র চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। বিজয়ের এই দিনে কনকনে শীতের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। পরে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আজ। 1971-এ পরাজিত পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই বিজয় অর্জিত হয়। 54তম বিজয় দিবস উদযাপনে সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। চ্যানেল আই প্রাঙ্গণে চলছে বিশেষ অনুষ্ঠান, স্মরণে বরণে বিজয় দিবস। এছাড়াও রয়েছে দিনভর নানা আয়োজন। ইফতেখার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত।
1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সেনাসহ আত্মসমর্পণ করেন মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। বাংলার আকাশে সেদিন উদিত হয়েছিল মুক্তির লাল সূর্য। স্বজন হারানো বেদনা ভুলে সেদিন মুক্তির বিজয় আনন্দে মুখরিত ছিল বাংলার আকাশ। দীর্ঘ 9 মাসে সশস্ত্র সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের পর এক নদী রক্ত পেরিয়ে আসে বাঙালি জাতির বিজয়। 16 ডিসেম্বর সরকারি ছুটি। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে সাভারে আছেন নাজিব বেগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে 53 বছর আগের এই প্রভাতের সূর্য জানান দিয়েছিল পরাধীনতার শৃঙ্খল মুক্তির। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমাদের এই যে বিজয়, সে বিজয় দিবসটিকে আজকে উদযাপন করার জন্য সাধারণ মানুষ তারা এসেছেন এই সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভিমুখে। যেহেতু নিরাপত্তাজনিত কারণে সেটি এখনো উন্মুক্ত করা হয়নি জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। হয়তো বা কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা তিনি এই স্থানটি ত্যাগ করলে তারপরে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরপরই মূলত উপদেষ্টা পরিষদ, মহান মুক্তিযুদ্ধে যারা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন, শহীদ পরিবার, তারা শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে রাজনৈতিক দল যারা রয়েছে, রাজনৈতিক দলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ। মূলত 71-এ মানুষ যারা নিরস্ত্র মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল মূলত শোষণ বঞ্চনার বিরুদ্ধে। আমরা এত বছর পরেও এসে কি সেই বঞ্চনা বা শোষণ থেকে মুক্ত হতে পারছি কিনা আমরা কিন্তু প্রতি বছর এই স্মৃতিসৌধে এসে মানুষের কাছে এসব প্রশ্ন করে থাকি। কিন্তু এই যে 5 আগস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, সেই সরকারের কাছে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা আসলে নতুন করে শুনতে চেষ্টা করব যে এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা এবং সব মিলিয়ে তারা কি ধরনের বাংলাদেশ দেখতে চান এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন হলে নির্বাচিত সরকারের কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে সেটিও আমরা জানার চেষ্টা করব। মৃত্তিকা, ধন্যবাদ নাজিব। বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রথম বিজয় দিবস। প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশংসা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার হস্তান্তরের প্রত্যাশা করেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। সাম্য, স্বাধীনতা ও সুবিচারের জন্য বৈষম্যের পাকিস্তানের বিরুদ্ধে জনযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ।
53 বছর পর সেই স্বাধীন বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান আরো একবার। বৈষম্যহীন বাংলাদেশের সেই যাত্রায় কেমন আছে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, কি ভাবছে তারা এই নতুন বিজয় দিবস? আগে একটা আরোপিত উদযাপন দেখা যাইতো, যে হচ্ছে যে সরকার সবাই জোর করায় উদযাপন করাইতো। এখন ওই জোর করানোটা মিসিং। ইউনিট সরকার বর্তমানে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজ করছে, আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নতির দিকেই যাবে। বদ্ধ ধারণা ছিল, এগুলো আসলে পরিবর্তন আসতেছে, যে আসলে চাইলে আমরা অনেক কিছু করতে পারবো। সবাই ইকুয়াল রাইটস হবে এখানে, কেউ কাউকে ডমিনেট করে কথা বলতে পারবে না। এখন আমরা মত বিনিময়ের সুযোগ পাচ্ছি, যেটা আগে আমরা পারিনি। সবকিছু নতুন নতুন মনে হয়, যত দুর্নীতি ছিল কমে গেছে সব। গণতান্ত্রিক বাংলাদেশ চায়, বাংলাদেশ এগিয়ে যাক। নতুন বাংলাদেশ অতিক্রম করছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে। নানা ক্ষেত্রে সংস্কারের চেষ্টা সরকারের, তবে সাধারণ মানুষের প্রত্যাশা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে রাখুক, দ্রব্যমূল্য সহনীয় ও যৌক্তিক মাত্রায় রাখুক, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের দিকে এগিয়ে যাক। দ্রুতভাবে নির্বাচন দিলে সবচেয়ে ভালো। যে কোনো পণ্য সামগ্রী মানুষের প্রয়োগ ক্ষমতার বাইরে মধ্যে থাকতে হবে। বীজও আমরা পাচ্ছি না, সারও পাচ্ছি না, সেটা আমরা কিভাবে এখন আবাদ সাবাদ করিব এবং কি স্বাধীনতার আমরা কি পাইলাম, এটাও তো আমরা ঠিক মতো বুঝতে পারতেছি। ফসলের দাম ঠিক মতো করে পাচ্ছি না। বিজয় দিবস উদযাপন কিভাবে করে আমরা করব? আমরা যেন ব্যবসা বাণিজ্য করে সামনে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সবাই মিলেমিশে থাকতে পারি শান্তিপূর্ণভাবে। সবার প্রত্যাশা তরুণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের যে সুযোগ এনে দিয়েছে, ঐক্যবদ্ধভাবে তার সদ্ব্যবহার করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল অস্পষ্টতা কাটিয়ে শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে যদি উপদেষ্টারা অস্বস্তিতে পড়েন তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। রাহুল রায় রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের 4 দিনের কর্মসূচি আগেই ঘোষণা করেছিল বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীতে রোববার বিজয় দিবসের আলোচনা। স্থায়ী কমিটির সদস্য সহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুর পাশাপাশি র্যাব বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীতে যোগ্য ও দক্ষ ব্যক্তির নিয়োগে গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। শাকের আদনানের রিপোর্ট। গত 15 বছরে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমে জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে
প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন প্রসঙ্গে পুলিশের সাবেক এই আইজি বলেছেন, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড, মাদক ও অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন কার্যক্রমে র্যাবের ভূমিকা আগে ভালো থাকলেও পরে নানাভাবে সমালোচিত হয়। পেশাদারিত্বটা আসবে কোত্থেকে? পেশাদারিত্ব আসার জন্য তাদের যেভাবে আপনার রিক্রুটমেন্ট প্রসেস যেটা, ওইটা সঠিকভাবে যদি আপনি মূল জায়গাটা আপনি হাত দেন, ভালো পুলিশ কর্মকর্তা নিয়োগ দেন, তাইলে ভালো আপনি সার্ভিসটা পাবেন। এখানে যদি আপনি দলীয় ভিত্তিতে নিয়োগ পান, তাইলে তো এখানে যেই সার্ভিসটা দেশের মানুষের জন্য যেই সার্ভিসটা আপনি আশা করেন এটা তো পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, র্যাব বিলুপ্ত হলেও পুলিশ বাহিনীর মধ্য থেকেই একটি ইউনিট সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আমি আসলে র্যাব বিলুপ্তির পক্ষে, যদিও বিএনপির সময় এটা যাত্রা শুরু করেছিল, তাদের এটা আইডিয়া, কিন্তু এরাই বিএনপিকে মানে দমন করার ক্ষেত্রে কিলিং, যে আইন বহির্ভূত যে হত্যা, এর তারা নেতৃত্ব দিয়েছে, তাদের এগেইনস্টে অভিযোগ। ভবিষ্যতে যারা এরকম গুম খুন করবে বা আয়নাঘর নতুন করে তৈরি করবে, তারা কিন্তু সতর্ক হবে। গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত ১,৬৭৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ১১ বলে ৬ রান করে আউট হন। ক্যাপ্টেন লিটন কুমার দাস ফিরেছেন গোল্ডেন ডাকে। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৮ রান। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৮ রান। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। পারফরম্যান্সের কারণে 2023-24 মৌসুমের ফ্রান্সের সেরা ফুটবলার নির্বাচিত কিলিয়ান এমবাপ্পে চতুর্থবারের মতো এই পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়। ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটে ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার, নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। বাংলাদেশ, উত্তর আমেরিকা সহ 6টি মহাদেশে আপনার পণ্য, প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান প্রচার ও প্রসারের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন 7183161948, ইমেইল impress.channeli@gmail.com। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 73 বছর বয়সী জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগছিলেন।
ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে রোববার ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এনটিভি সহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি প্রচার করে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশের কথাও জানানো হয়। পরে আমির আউলিয়া নামের একজন এক্সে এক পোস্টে বলেছেন তিনি জাকির হোসেনের ভাতিজা। জাকির হোসেন মারা যাননি। চাচার শারীরিক সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন। কিংবদন্তি তবলাবাদক 1951 সালে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। 1992 তিনি মোমেন্ট রেকর্ড প্রতিষ্ঠা করেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি ছাড়াও আরও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন। সিরিয়ার নতুন প্রশাসনের নির্দেশের পর শিক্ষার্থীরা পুনরায় স্কুলে যাওয়া শুরু করেছে। আসাদ সরকার পতনের 5 দিনের মধ্যে তুরস্ক সীমান্ত অতিক্রম করে 7,600 সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরে গেছে বলে জানিয়েছেন তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী 61টির বেশি মিসাইল হামলা চালিয়েছে। এছাড়া কাতার পুনরায় সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছেই। নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি রকেট হামলায় ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আল-লুহ সহ সিভিল ডিফেন্সের 5 জন কর্মী নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় আরও 20 জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন বলে জানা গেছে। এবারে কৃষি সংবাদ। সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা বিএডিসি নিম্নমানের পেঁয়াজ বীজ বপন করে রাজবাড়ী জেলায় 4000 চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বীজের অধিকাংশ গজায়নি, তাই কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত চাষিরা। রাজবাড়ীর প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। পেঁয়াজের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনার আওতায় নভেম্বর মাসে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে রাজবাড়ী জেলায় 5টি উপজেলায় 4000 কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। তবে এই বীজ বেশিরভাগই গজায়নি। বিনামূল্যে এই বীজ বিতরণ নিয়েও বৈষম্যের অভিযোগ করেছে অনেক কৃষক। বীজ জ্বালালিও না, এখন আর সময় শেষ, এখন আমাদের এই বীজ নতুন করে গোপন করলে আর হবে না। সার ওষুধ সব কিছু দিয়ে একটা বীজ জ্বালাইনি, খেত মারি গেছে, এটা ফসল 1 বছরকার ফসল, সার গেছে, ঔষধ গেছে, নাঙল চাষ, 1200 টাকা করে নিচ্ছে নাঙলে, বুঝলেন, জলে নিচ্ছে 1200 টাকা। শোষণ নিহার এগার দানার বীজ দিছি, এটাও এই বীজটা জ্বালায় নাই। 2 বিঘা সেচ দিছি, তাও তো বীজ সেরকম দেখা যায় না। এটা তো বীজের মনে হয় সমস্যা আছে কোনো। বাড়ি এক জাতের পেঁয়াজের বীজ গজালেও অন্যান্য জাতের গজায়নি। এর কারণ অনুসন্ধানের কথা জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বাড়ি পেঁয়াজ 4 এবং টায়ারপুরি জাতের বীজের একদম সৌন্দর্যজনক নয়, এবং সেটা আমরা একটু অসন্তোষ, মাঠ পর্যায়ে তেমন গজায় নেই, আমরা সবাই মাঠ পর্যায়ে দেখেছি। এই ব্যাপারে আমরা রিপোর্ট করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি। কৃষকদের যে ক্ষতিটা হয়েছে, যদি এটা নিরূপণের কাজ চলতেছে, কতটুকু হয়েছে বা আদৌ কি সমস্যা, এটা কি বীজের সমস্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে। পেঁয়াজের বীজ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হলে জেলা প্রশাসন সার বীজ মনিটরিং কমিটির সভা ডেকে বিষয়টি পর্যালোচনা করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে কমিটি। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত, ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন সহ নানা সংকটে হুমকিতে বাগেরহাটের উপকূলীয় জনপদ। প্রতি বছরই বাড়তে থাকা জলবায়ু উদ্বাস্তুদের জীবন জীবিকা রক্ষায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দীর্ঘমেয়াদী পরিস্থিতি উন্নয়নে টেকসই বাঁধ সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। মাহফুজুর রহমান মাহফুজের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক কার্বন নিঃসরণে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ। জলবায়ু অভিঘাত ও নানা প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত জীবন জীবিকা রক্ষার যুদ্ধ করতে হয় বাগেরহাটের মোরেলগঞ্জের অন্তত 4 লাখ মানুষের। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির তীব্র সংকট আর নদী ভাঙনে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
পরিস্থিতি উন্নয়নে কার্যকর উদ্যোগের দাবিতে পানগুছি নদীর তীরে স্থানীয়দের মানববন্ধন। পোলের অভাবে এখানে মানুষ ব্রিজের অভাবে চলাচল করতে পারে না, বন্দী হয়ে থাকে, গৃহবন্দী হয়ে থাকে। আমরা সবার কাছে আমাদের এই রাস্তার দাবি করছি। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আমাদের দিন কাটাতে হয় নদী ভাঙনের কারণে। আবেদন যাতে আমরা এই জলবায়ুর কারণে এই রাস্তা এবং ভাঙন এবং ব্রিজ আমরা যেন সুবিধান করতে পারি। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাওয়া যায় না। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে অভিঘাতগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসন সহ কার্যকর পদক্ষেপের দাবি উপকূলবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর। মাঠের পারফরমেন্সে নানা ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান স্মরণে বরণে বিজয় দিবস। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রথম বিজয় দিবস আজ। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার হস্তান্তরের প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ বলেছেন তারেক রহমান। বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতা কর্মীদের নির্দেশ। এবং সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 3 ব্যাটারকে হারিয়ে ধাক্কা টাইগার শিবিরে। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।